ইরান ইসরায়েল উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, সংঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ, যে কোনো মূল্যে তেল আবিবকে রক্ষার ঘোষণা বাইডেনের। তেহরানের হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি তেল আবিবের, ইরানের আকাশ সীমায় সতর্কতা বিভিন্ন দেশের। ইসরায়েলের দফায় দফায় রকেট ছুড়ল হিজবুল্লাহ। সিডনির জনপ্রিয় শপিং মলে এলোপাতারি ছুরিকাঘাতে 6 জনের মৃত্যু, শহর জুড়ে আতঙ্ক, পুলিশের গুলিতে নিহত হামলাকারী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ইরান ইসরায়েল উত্তাপ ঘিরে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে। ইরানের হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। তেল আবিবের হুঁশিয়ারি, প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা করতেও প্রস্তুত ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা না করতে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, মিত্র তেল আবিবকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পেন্টাগন। সময় যতই গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতের শঙ্কা। হামলা পাল্টা হামলা করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি ভূখণ্ড কিংবা অবকাঠামোয় ড্রোন অথবা ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা করতে পারে ইরান। তবে পাল্টা হুঁশিয়ারি জানিয়ে তেল আবিব বলছে, তেহরানের হামলা ঠেকাতে প্রস্তুত তারা। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। ইরানকে ঠেকাতে সব ব্যবস্থাই নিয়েছি আমরা। শুধু প্রতিরোধী নয়, আমরা হামলা করার জন্য তৈরি আছি। গেল 24 ঘন্টায় আমরা দফায় দফায় বৈঠক করেছি। প্রস্তুতি বিষয়ক সব পরিকল্পনা যাচাই বাছাই করা হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের হামলার সম্ভাব্যতা নিয়ে অব্যাহত আছে যাচাই বাছাই। ইসরায়েলে ইরানের হামলার বিষয়টিকে বাস্তব বলছে হোয়াইট হাউস। আমরা পরিস্থিতি খুবই গভীরভাবে এবং সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। আমরা এখনও মনে করছি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের হামলার শঙ্কা রয়েছে। এর পাশাপাশি মিত্র তেল আবিবের নিরাপত্তার জন্য কি কি করণীয় সে বিষয়গুলোই পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা না চালাতে ইরানের প্রতি সতর্কতা মার্কিন প্রেসিডেন্টের। তেল আবিবকে সহায়তায় ওয়াশিংটনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আবারও প্রত্যয় জানান বাইডেন। ইসরায়েলকে রক্ষায় আমরা বদ্ধপরিকর। যে কোনো মূল্যে আমরা ইসরায়েলকে রক্ষা করবই। আর ইরানের প্রতি আহ্বান, ইসরায়েলে যেন তারা হামলা না করে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের সেনাদের সহায়তার পাশাপাশি ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষায় এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলের পাশে না দাঁড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, ইসরায়েলকে সহায়তা করলে ওয়াশিংটনকেও শত্রু হিসেবে গণ্য করা হবে। প্রয়োজনে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতেই এই সতর্কবার্তা দেওয়া হয়। ওয়াশিংটন বলছে, ইসরায়েলে হামলার জন্য শতাধিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কার মধ্যে সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ। ইরানকে ঠেকাতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ভূমধ্যসাগরে অবস্থান পরিবর্তন করে ইরানের কাছাকাছি অবস্থানে রাখা হয়েছে মার্কিন সামরিক জাহাজ। সংঘাতের ভয়ে ইরানের আকাশসীমায় সতর্কতা জারি করেছে ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক অবস্থানে তেল আবিব। তেহরানের প্রতিশোধের হুমকির মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে নেতানিয়াহুর এই বৈঠক হতে পারে। আর বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আর প্রধান বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ উপস্থিত থাকবেন। গেল 1 এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। এরই প্রতিক্রিয়ায় সতর্ক অবস্থানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, 2-1 দিনের মধ্যে ইসরায়েলে হামলা করতে পারে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিল তেল আবিবের মিত্র আরও কয়েকটি দেশ। শুক্রবার ফ্রান্স, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলো তাদের নাগরিকদের ইসরায়েল সফরে
কড়াকড়ি আরোপ করে। অন্যদিকে রাশিয়া এবং ভারত তাদের নাগরিকদের ইসরায়েল এবং ইরান দুই দেশ ভ্রমণেই সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে। এর আগে ইসরায়েল সফরে মার্কিন নাগরিকদের সতর্কতা জানায় ওয়াশিংটন। ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যেই সামরিক উত্তেজনা দেখা দেয়। সামরিক শক্তির ব্যবধান কম বলে ইরান ইসরায়েলের যুদ্ধ উত্তেজনা নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে মধ্যপ্রাচ্যে। পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের জন্য পরিচিত। প্রায় সব ধরনের সমরাস্ত্র উৎপাদনে সক্ষম দেশটির রয়েছে হামলা কিংবা প্রতিরোধের ব্যাপক সক্ষমতা। অন্যদিকে পরমাণু সক্ষমতা না থাকলেও প্রচলিত অস্ত্রের উৎপাদন আর ব্যবহারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান এগিয়ে। নানা ধরনের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের কারণে শত্রুদের মাথা ব্যথায় পরিণত হয়েছে তেহরান। বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত বাহিনী ইসরায়েলের। সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারে ঈর্ষণীয় সাফল্য দেশটির। মার্কাভা স্যাবরার মতো সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে। বিশ্বের শক্তিশালী আর্মার ডিভিশনের মধ্যে অন্যতম ইসরায়েলের রয়েছে 2200-র বেশি ট্যাঙ্ক। একই চিত্র দূরপাল্লার কামানের ক্ষেত্রেও। সল্টেমার অ্যাটমের মতো ভারী কামান রীতিমতো দুর্ভেদ্য করেছে ইসরায়েলি আর্টিলারি ডিভিশনকে। ইসরায়েলি সামরিক শক্তির অন্যতম প্রধান অনুষঙ্গ বিমান বাহিনী, যুদ্ধবিমান, হেলিকপ্টার, বোমারু বিমান মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ IAF। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে 250-র মতো ফাইটার জেট আর গানশিপ। পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টিপল রকেট সিস্টেম। 1,70,000 সদস্য রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীতে। রিজার্ভে এর সংখ্যা 4.5 লাখের বেশি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্য, যার মধ্যে নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 5,23,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে সামরিক সক্ষমতার তালিকায় 14 নম্বরে থাকা ইরানের বেশিরভাগ সমরাস্ত্রই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় 2,000, সাজোয়াজান 65,000-এর উপরে। তেহরানের সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আলোচিত গদর, ফজর-3-র মতো ক্ষেপণাস্ত্র। আছে বিভিন্ন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ও ফাত্তা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইলও। আবাবিল, আরাশ ও শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ডজনের বেশি অত্যাধুনিক প্রযুক্তি আছে তেহরানের। আছে সুখোই 30, MiG-29-এর মতো 500-র বেশি আকাশযান, যার মধ্যে যুদ্ধবিমান 180-টির বেশি। বিশাল জলসীমা থাকায় ডুবোজাহাজ ইরানি নৌবাহিনীর অন্যতম শক্তি। 34টি সাবমেরিন রয়েছে ইরানের। ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোতে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যুদ্ধ লাগলে যা বড় হুমকি তেহরানের জন্য। অন্যদিকে ইসরায়েলকে ঘিরে হুতি, হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ তৈরি করে রেখেছে ইরান। মির মুশফিকা হাসান, যমুনা নিউজ। তেহরান তেল আবিব উত্তেজনার মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম এবং বেসামরিকদের উপরে গেল কয়েকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এরই প্রতিশোধ হিসেবে রকেট হামলা করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে এই হামলা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অন্তত 40টি রকেট লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানানো হয়েছে। ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েই চলেছে বিশ্বজুড়ে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে আরও কয়েকটি পশ্চিমা দেশ। স্পেন, আয়ারল্যান্ডের পর এবার এই স্বীকৃতি দিতে প্রস্তুত নরওয়েও। এসব দেশের মতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র উপায়। 6 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রাণ হারিয়েছেন বহু নিরপরাধ ফিলিস্তিনি। এই হত্যাযজ্ঞ বন্ধে দৌড়ঝাঁপ চলছে বিশ্বজুড়েই। তবে যুদ্ধবিরতিতে স্থায়ী কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। এই অবস্থায় দুই রাষ্ট্র সমাধানকে একমাত্র উপায় মনে করছে পশ্চিমা দেশগুলো। এজন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি দেশ, যাতে সর্বশেষ যুক্ত হয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য জোট গঠনেরও ঘোষণা দিয়েছে তারা।
all agree that only the two states. স্পষ্ট বলতে চাই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আমরা প্রস্তুত। শুধুমাত্র দুই রাষ্ট্রীয় গঠনই এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান আনতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় বহু বছর ধরেই তা মেনে আসছে। এবার কথায় নয়, কাজে দেখানোর সময় এসেছে। To deeds. People of Gaza have frankly suffered. ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে আলোচনা হয়েছে। সঠিক সময় এলে উপযুক্ত পদক্ষেপ নেবে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের দেশ ও সার্বভৌমত্বের মর্যাদা চেয়েছে। Israel must not launch. ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় ইউরোপের আরেক দেশ নরওয়েও। অসলোতে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গারস্টোর। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত নরওয়ে। সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা জোরদার করা হবে। প্রেসিডেন্ট সানচেজের পদক্ষেপকে সাধুবাদ জানাই। ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করতে গত মাস থেকে প্রচারণা চালাচ্ছে ইউরোপের কিছু দেশ। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 8টি দেশ। স্পেন, আয়ারল্যান্ডের প্রচেষ্টা সফল হলে এ সংখ্যা দাঁড়াবে 12টিতে। যদিও জোটগতভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না ইউরোপীয় ইউনিয়ন। অনিক রহমান, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি জনপ্রিয় শপিং মলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শহরের বড় অংশ জুড়ে আতঙ্ক ছড়ায়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীর প্রাণ যায়। শনিবার স্থানীয় সময় বিকাল 3:30টার দিকে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, বন্ডি জংশন এলাকার ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে অজ্ঞাত ব্যক্তি। সিডনির অন্যতম বৃহৎ এই শপিং মলে এ সময় বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছিল। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় কয়েকজনকে, সেখানেও আরও 2 জনের মৃত্যু হয়। স্থানীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে শপিং মল থেকে কয়েকশো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গুলিতে নিহত ব্যক্তি একাই হামলার সাথে জড়িত। হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য এখনও পুলিশ স্পষ্ট করেনি। দখলকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে এক ফিলিস্তিনি প্রাণ গেছে, আরও 25 জন আহত হয়েছে। শুক্রবার রাতে আল মুগায় নামক ওই গ্রামে ইসরায়েলিরা ঢুকে পড়ে, আর তখন গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালায় তারা। আগুন দেওয়া হয় ঘরবাড়ি এবং বেশ কয়েকটি গাড়িতে। গণমাধ্যমের দাবি, 14 বছর বয়সী নিখোঁজ এক কিশোরকে খুঁজতে গ্রামে প্রবেশ করে তারা। এর আগে আল মুগায়ের গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, যাতে 2 ফিলিস্তিনির প্রাণ যায়। 6 মাস আগে গাজায় আগ্রাসন শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে দফায় দফায় নাশকতা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এসব সংঘর্ষে প্রায় পশ্চিম তীরেই 460 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জার্মানিতে পুলিশি বাধায় পণ্ড হল ফিলিস্তিনপন্থী সম্মেলন। শুক্রবার রাজধানী বার্লিনে আয়োজিত ওই সম্মেলনের প্রধান বক্তা ব্রিটিশ ফিলিস্তিনি ডাক্তার গাসসান আবু সিত্তাকে এয়ারপোর্টে আটক করে পুলিশ। সামাজিক মাধ্যম এক্সে এসব তথ্য জানায় দেশটির পুলিশ। শুক্রবার সম্মেলন চলাকালীন পুলিশ বাধা দেয়, বন্ধ করে দেওয়া হয় কনফারেন্স রুমের বিদ্যুৎ সংযোগ, আর তখন আটক করা হয় বেশ কয়েকজনকে। হামাসের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয় সম্মেলনের আরেক বক্তা ফিলিস্তিনি গবেষক সালমান আবু সিত্তার বিরুদ্ধে। আর জার্মানিতে রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি নিষিদ্ধ। রয়েছে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। একই বক্তাকে আবারও আনা হতে পারে এমন শঙ্কায় বাতিল করা হয়েছে সম্মেলনের বাকি অংশের। আর বার্লিন জুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় 900 পুলিশ কর্মকর্তা। দুয়ারে কড়া নাড়ছে ভারতের লোকসভা নির্বাচন। পুরোদমে প্রচার প্রচারণা চলছে। 19 এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন বয়স্ক নাগরিকরা। পশ্চিমবঙ্গে 100 বর্ষ ছুঁই ছুঁই ছেলের সাথে ভোট দিয়েছেন 117 বছরের বৃদ্ধাও। এর আগে এত বৃদ্ধ কোনো ভোটারের তথ্য নির্বাচন কমিশনের রেকর্ডে নেই। আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখব। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট, ঠিকমতো দেখতে পান না চোখে, কমে গেছে শ্রবণ শক্তিও। তবুও ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করলেন জলপাইগুড়ির 117 বছরের বৃদ্ধা মাঝিয়াশ্বরী রায়। একা নন, ভোট দিয়েছেন 96 বছর বয়সী ছেলে কালীকান্ত রায়ও। তবে ভোটার কার্ডের ভুল তথ্যে মা ছেলে দুজনকেই দেখানো হয়েছে সমবয়সী। পরিবারের দাবি, মাঝিয়াশ্বরীর বয়স আনুমানিক 117 বছর। বিবাহ দেখেছেন ছেলে, মেয়ে, নাতিপুতি সহ অনেকেরই। মারা গেছেন 5 ছেলের 1 জন। বাকি সবার বয়স 70-এর উপরে। ভোট কোথায় দিলেন? বাড়িতে? হ্যাঁ, এই কি
বাড়িতে সেটাই কি কেমন লাগলো? ভালোই না লাগে। কত বয়স আপনার? আমার বয়সের কথা কইতে পারি না বা। এই প্রথম লোকসভা নির্বাচনে 85 বছরের বেশি বয়সী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে ভারতীয় নির্বাচন কমিশন, যার সুযোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মাছেলে জুটি। আগাম ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে, যদিও এর আগে বিশেষ সেবাটি সীমাবদ্ধ ছিল শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে। ভালোর বিষয়ে বাড়িতে আমার যাওয়ার নাই বাড়িতে থাকবো। আপনার মার যাতায়াতে কষ্ট তো হয়? একটু কষ্ট পায়। পরিবারের অন্যান্য সদস্যরা জানান, এর আগে নির্বাচনগুলোতে কেন্দ্রে গিয়েই সশরীরে ভোট দিয়েছেন তারা। বাড়িতে এলো, এর আগে কোথায় গিয়ে ভোট দিতে? এর আগে তো পূর্ব মল্লিকপাড়া হাই স্কুলে যেত, তো বাড়িতে দিচ্ছে বেশ। এখন তো বয়স হয়েছে, যাইতে হবে না। এখন পর্যন্ত 117 বছরের কারো নাম ভারতীয় নির্বাচন কমিশনের খাতায় না থাকায় বলা যাচ্ছে মাঝিয়াশ্বরী রায়ই দেশটির সবচেয়ে প্রবীণ ভোটার। আগামী 19 এপ্রিল ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। অনিক রহমান, যমুনা নিউজ। দুর্ঘটনার কবলে পড়ে প্রায় 20 ঘন্টা মাঝ আকাশে ঝুলে থাকতে হলো কেবল কারের 180 আরোহীকে। আর এই ঘটনা ঘটেছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্তালিয়ায়। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে একটি কেবল কার। এই কেবলের নিয়ন্ত্রণ হারিয়ে কারটি খুঁটির সাথে ধাক্কা খেলে একজন নিহতও হয়, অন্তত 10 জন আহত হয়। এই ঘটনার পরপরই কেবলে ঝুলতে থাকা আরও 24টি কারের চলাচল বন্ধ হয়ে যায়। 7টি হেলিকপ্টার নিয়ে রাতেই শুরু হয় আটকে পড়া আরোহীদের উদ্ধার অভিযান। তবে 20 ঘন্টা পার হওয়ার পরও শনিবার বিকেল পর্যন্ত অনেককেই উদ্ধার করা যায়নি। কর্তৃপক্ষ বলছে, আন্তালিয়া শহরের অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক এই কেবল কারে আরোহণ করেন। শহর থেকে পাহাড়ের উপরে উঠতে গড়ে 9 মিনিট সময় লাগে রাইডে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কাজাখস্তান। বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল। ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখের বেশি মানুষকে। দেশটির 17টি রাজ্যের 8টিতেই জরুরি অবস্থা জারি রয়েছে। তলিয়ে গেছে 3,500-এর বেশি ঘরবাড়ি, আর প্রাণ গেছে 8,000-এর বেশি প্রাণীর। যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি মানুষের হতাহতের কোনো খবর। বন্যার পানিতে অনেকেই আটকে পড়েছেন। কাজাখস্তান সরকার বলছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভারী তুষার আর বরফ গলে বন্যার সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ইউরোপের 3য় বৃহত্তম নদী উড়াল সহ বেশ কয়েকটি নদীর তীরে ভাঙন দেখা যায়, যাতে প্রবাহিত হয় রাশিয়া কাজাখস্তানের বেশ কয়েকটি এলাকা। মুহুর্মুহু ফেলা হচ্ছে বোমা, এক মুহূর্তেরও ভরসা নেই। ব্যবধানটা খুবই স্বল্প সময়ের। এরই মধ্যে সরে যেতে হবে নিরাপদ স্থানে, নইলে প্রাণ হারাতে হবে। গাজা উপত্যকার এমন চিত্র নতুন আতঙ্ক হিসেবে রূপ নিয়েছে শ্রবণ শক্তিহীন বাসিন্দাদের জন্য। বোমার আগ্রাসী তাণ্ডবেও তারা নির্বিকার। প্রশ্ন, ঠিকমতো কানে শুনতে না পেলে প্রাণে বাঁচবে কি করে? 34 বছর বয়সী ফিলিস্তিনি নারী মুস্তাহা জন্ম থেকেই বধির। চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পড়েছেন বড় ধরনের সমস্যায়। শুনতে পান না বিমান থেকে ফেলা বোমা কিংবা গোলার আঘাতে ধসে পড়া ভবনের শব্দ। মুস্তাহার মতো আরও অনেকেই আছেন গাজা উপত্যকায়, যারা ঠিকমতো কানে শুনতে ও মুখে বলতে পারেন না। এমনিতেই সাংকেতিক ভাষা বোঝে না এমন মানুষের সাথে যোগাযোগ স্থাপনে বিপাকে পড়েন শ্রবণ শক্তিহীন গাজাবাসী। তার ওপর যোগ হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ। প্রতিনিয়ত উপত্যকায় ফেলা বোমার কারণে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। সবসময়ই থাকতে হচ্ছে আতঙ্কে। আশেপাশে কোথাও হামলা হলে অনেক সময় সেটিও টের পান না মুস্তাহার মতো বাসিন্দারা। অনুভব করতে হয় বিস্ফোরণের কম্পন, আর না হয় পরিবারের সদস্যরাই শেষ ভরসা। তার স্বামী আর সে বধির, কিন্তু তাদের ছেলে শুনতে পায়। বিস্ফোরণের শব্দ শুনতে পেলে তার মা বাবাকে সতর্ক করে ছেলেটি, তাতেই প্রাণ বেঁচে যায়। তার ভাইও মেসেজে সতর্কবার্তা পাঠিয়েছিল। জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পর্যাপ্ত সময়ও জোটে না অনেকের। সে রাতে ঘুমাচ্ছিল, বোমা বর্ষণের কোনো শব্দই শুনতে পায়নি। তার ভাই ডেকে দিলে পরে নিরাপদ স্থানে সরে যান তারা। শ্রবণ শক্তিহীন মুস্তাহা কাজ করেন ফিলিস্তিনি একটি এনজিওতে, যা মুকবধির শিশুদের নিয়ে কাজ করে। বর্তমানে গাজা উপত্যকায় শ্রবণ শক্তিহীন মানুষের সংখ্যা 15,000-এরও বেশি, যাদের সবাই সর্বদা থাকছেন মৃত্যু সংখ্যায়। প্রতিনিয়ত ফেলা বোমার শব্দে আরও অনেকেই যুক্ত হচ্ছেন এ তালিকায়।
অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।